Hello friends, welcome to my YouTube channel The Way Pass Education. So friends, আমরা টার্গেট WB প্রাইমারি 2022 ইন্টারভিউ তাকে লক্ষ্য করি যে আমরা ক্লাস সিরিজটা শুরু করেছিলাম তার আজকে 55 অর্থাৎ 55 নম্বর ক্লাস। এর আগে 54টা ক্লাস আপলোড করা হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে। যদি কেউ এর আগে ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে, এবং তার সাথে সাথে আরও কিছু ক্লাসের নাম্বার যেগুলো দেওয়া হয়নি সেগুলো বিভিন্ন টপিক ওয়াইজ যে প্রশ্ন সেগুলো কিন্তু করানো রয়েছে, সাথে সাথে কিছু টপিকের ভাইভা ক্লাসও করানো হয়েছে। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই সেখানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, যেখানে এই ক্লাসের পিডিএফগুলো সম্পূর্ণ তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। সাথে সাথে দুটো আমি পিডিএফ বই পাবলিশ করেছিলাম, একটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড বুক, যেটা 2017-তে যেমন প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্ন, তার অনুকরণী প্রশ্ন, বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন, সমস্ত কিছু পিডিএফে রয়েছে। আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং তার সাথে সাথে 23 জেলার যে সম্পূর্ণ তথ্য যেটা তোমাকে জানা একদম আবশ্যক, সেটাও কিন্তু পাবলিশ করা হয়েছে। আর এই দুটো পিডিএফের সম্পূর্ণ তথ্য কিভাবে পাবে, পিডিএফটা কত পে করতে হবে, এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে প্রশ্ন করো ওখানে কিন্তু পেয়ে যাবে। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। যারা ভিডিওতে নতুন, ক্লাসে নতুন, তারা অবশ্যই বলবো চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করে রাখো, যাতে এই ধরনের চাকরি রিলেটেড যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ, ডাব্লিউবি টেট ইন্টারভিউ ক্লাস সমস্ত কিছু এখানে পেয়ে যাবে নোটিফিকেশন আকারে। আর ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। তো চলো দেখো, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 55। তো দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে, যে বর্তমানে যে বেকার সমস্যা এটা কিভাবে দেখছেন আপনি একজন শিক্ষক হিসেবে, এবং সরকারের পদক্ষেপ কী নেওয়া উচিত বলে আপনার মনে হয়। তো দেখো, এই ধরনের যে বিভিন্ন সিচুয়েশনের প্রশ্ন সেগুলো কিন্তু বারবারই করে এবং আগামীতেও করবে। তো তাই এগুলোর কিন্তু উত্তর তোমাকে জানা আবশ্যক, কারণ এবারের কিন্তু ইন্টারভিউ যেটা হবে সেটা কিন্তু খুবই হার্ড কম্পিটিশন হতে চলেছে, কারণ শূন্যপদ নিয়ে সঠিক তথ্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলছে, আর ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। অ্যানার্স যুক্ত হয়ে গেছে অলরেডি, তোমরা সকলে নিউজে খবরে দেখেছো, আমার চ্যানেলও যারা দেখেছো তারাও কিন্তু জানো। তো এই হিসাবে কিন্তু প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু উত্তর জানা তোমার আবশ্যক, এবং ক্লাসগুলো করাটাও কিন্তু ততটাই জরুরি। তো বর্তমানে বেকার সমস্যা কীভাবে দেখছেন, এটা কি বলবে না, সেন্টার অফ মনিটরিং ইন্ডিয়া ইকোনমি তথ্য অনুযায়ী ভারতে বেকারত্বের হার কিন্তু 6.8%, যা পশ্চিমবঙ্গে 2023 মার্চ মাসে গণনা অনুযায়ী 4.84%। এই বেকারত্ব ভারতবর্ষে ক্রমাগত বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি ও সুবিধাকে কিছু মানুষের জন্য ক্রমেই বঞ্চিত হচ্ছে শিক্ষিত বেকার যুব সমাজ। এখানে কি দেখা দিচ্ছে না, সরকার পদক্ষেপ এখানে কতটা কি কার্যকর তা বলতে গেলে বলা যায় যে পরিকাঠামোগত ব্যবস্থা এবং একে অপরের সাথে যে মিলিয়ে যে দুর্নীতিতে সামিল হচ্ছে তারা, সেখানে কি বেকারত্বের যন্ত্রণা তাদের কানে পৌঁছানোর আগে ঠোঁট রাজনীতিতে তারা বেশি ব্যস্ত হয়ে গেছে। ওকে, তো এখানে বেশি কিছু তোমার যেহেতু বলা চলবে না, যেহেতু তুমি একজন শিক্ষক, আদর্শ শিক্ষক হিসেবে, তাই সেখানে একটু যুক্তি সহকারে কিন্তু এসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমার মনে হয় সরকারকে অতি সত্ত্বর দ্রুত স্বচ্ছভাবে প্রতিটি কর্মক্ষেত্রে নিয়োগ করতে হবে। তারা শূন্যপদগুলি গ্রহণ করে স্বচ্ছতার সাথে উপযুক্ত পরিকাঠামো অনুযায়ী সিপিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে কর্মসংস্থান কিন্তু তাদের দিতে হবে, বা সরকারের এই পদক্ষেপগুলো নেওয়া জরুরি। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে নারীদের কি সমাজে সমান অধিকার দেওয়া প্রয়োজন আছে বলে মনে করেন। তো এটার উত্তর কি বলবে না, উত্তর বলে প্রথমত কি বলবে যে নারীদের অধিকার দেওয়া কথাটাই আমি সমর্থন করি না, কারণ নারী বা পুরুষ নির্বিশেষে সকলেই হলো মানুষ। এই সমাজে সকল মানুষের কিন্তু সমান অধিকার আছে, অর্থাৎ তার মানেটা কি, সমর্থন করি না বলতে কি এই কথাটা ওঠাটাই উচিত নয়। আসল এই সমাজে সকল মানুষের সমান অধিকার রয়েছে বা আছে, এবং কেউ কোনো মানুষকে অধিকার হাতে তুলে দেবে তারপরে তারা অধিকার পাবে, এটা সমর্থন আমি করি না। অর্থাৎ তার অধিকার প্রথম থেকেই, জন্ম থেকেই থাকা দরকার, নারী পুরুষ নির্বিশেষে সকলের। কেবল কিছু মানুষ, সেটা হতে পারে কোনো নারী অথবা কোনো পুরুষ, তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য কিছু কিছু সামাজিক অধিকারগুলোকে বিধিনিষেধের আটকে রেখেছে। তাই আমার মতে অধিকার কেউ কাউকে দিতে পারবে না, সবারই অধিকার সমান আছে। শুধু সমাজের যেসব পুরুষ অথবা নারীরা তাদের বিপরীত লিঙ্গের প্রতি যে সমস্ত বাধা নিষেধগুলো রেখেছে, সেই মানসিকতাগুলোকে পরিবর্তন করাটা একান্ত কিন্তু প্রয়োজন বা দরকার। অর্থাৎ এইসব দিক থেকে বলা যায়
যে সমাজে নারী পুরুষ কেউ কিন্তু আলাদা নয়, সকলকে সমান চোখে সমান অধিকারের সুযোগ দিয়ে তাদেরকে কোনো দিক থেকে কিন্তু বঞ্চিত করা যাবে না। সকলে যাতে সমান অধিকার সুযোগ পায় সেদিকে নজর দেওয়া জরুরি বা দরকার। নেক্সট দেখো 3 নম্বর, যে বর্তমানে যে সমস্ত পাঠ্যপুস্তক আছে তাকে আদৌ প্রাথমিকের জন্য উপযুক্ত যুক্তি দিন। আদৌ কি প্রাথমিকের জন্য প্রাথমিকের জন্য সেটা বলছে যুক্তি দিয়ে আপনি বোঝান। কী বলে? অবশ্যই উপযুক্ত, কারণ বইগুলি অ্যাক্টিভিটি ও সমন্বয় সাধন প্রক্রিয়া সম্পর্কিত। কারণ বিভিন্ন যে কাজগুলো দেওয়া থাকে সেটাও রয়েছে অ্যাক্টিভিটি কাজগুলো, তাতে একটার সাথে আরেকটা যে সাবজেক্টের যে বা বিষয়ের যোগসূত্র সেটাও রয়েছে, অর্থাৎ সমন্বয় সাধন প্রক্রিয়া সম্পর্কিত। পাশাপাশি 5টি দক্ষতা সম্পূর্ণভাবে শিশুদের বিকাশ সাধন করে ও শিশুদের মানসিক বিকাশে পরিপূর্ণতা ঘটায়। এছাড়াও RTE 2009 এবং NCF 2005 অনুসারে পশ্চিমবঙ্গের বিশেষজ্ঞ কমিটি ও শিক্ষাবিদদের দ্বারাই এই সমস্ত পাঠ্যপুস্তকগুলি নির্বাচিত হয় উপযুক্ত বলে আমার কিন্তু মনে হয়। অর্থাৎ তাহলে বলা যায় কি না, এই সমস্ত বইগুলো একটার সাথে একটা লিঙ্ক রয়েছে, বিভিন্ন অ্যাক্টিভিটি কাজ রয়েছে। তাছাড়া এই যে বইগুলো তৈরি করা হয়েছে সেটা হচ্ছে RTE 2009 এবং NCF 2005 অনুসারে পশ্চিমবঙ্গে যে বিশেষজ্ঞ কমিটি ও শিক্ষাবিদ রয়েছে তাদের দ্বারা কিন্তু এই পাঠ্যপুস্তকগুলো নির্বাচন করা হয়েছে। তাই বলা যায় যে প্রাথমিকের জন্য এই বইগুলো অবশ্যই উপযুক্ত এবং দরকার। নেক্সট 4 নম্বর, 5 বছর পর আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান? প্রশ্ন করেছে এবং এই ধরনের প্রশ্ন করবে না। কি বলবে না, 5 বছর পর আমি নিজেকে প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষিকা বা শিক্ষক হিসেবে দেখতে চাই এবং আমার প্রতিটা ছাত্রছাত্রীর মনে আমি জায়গা করে নিতে চাই। একজন আদর্শ প্রতিষ্ঠিত মানুষ হিসেবে সমাজে বসবাস করতে চাই। আর আমার স্বপ্ন ছিল আমার মা বাবার স্বপ্ন পূরণ করা। তাই আমি 5 বছর পর নিজেকে সেই স্বপ্ন পূরণের জায়গায় দেখতে চাই। অর্থাৎ এখানে তোমার নিজের সম্বন্ধে কিছু বলতে বলা হয়েছে, যে তুমি কিভাবে তোমার নিজের স্বপ্ন পূরণ করবে বা কোন জায়গাতে তুমি নিজেকে দেখতে চাও। নেক্সট 5 নম্বর, বিদ্যালয়ের জন্য বিশেষ কিছু করবেন কি? এটা প্রশ্ন করা হয়েছে। তখন কী বলবে? হ্যাঁ স্যার, আমি আমার বিদ্যালয়ের জন্য আমার সাধ্য মতো কিছু করার চেষ্টা করব। প্রথমত স্যার, বিদ্যালয়ের সরকারি সাহায্য যেমন থাকে সে অনুযায়ী আমি বিদ্যালয়ের সার্বিক উন্নতি করার চেষ্টা করব। এছাড়াও যদি আমার বিদ্যালয়ের কিচেন গার্ডেন না থাকে আমি সেটার ব্যবস্থা করব। যদি ছেলে মেয়ের জন্য আলাদা করে শৌচালয় না থাকে আমি সেটার ব্যবস্থা করব। এছাড়াও রান্নার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করব। এক কথায় বলতে পারা যায় কি, শিক্ষার্থী বিদ্যালয়ে যে সার্বিক উন্নতি সেদিকে লক্ষ্য রেখে আমি কিন্তু আমার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব বা চেষ্টা করব। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে না, প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের পেন্সিল ধরা শেখানোর জন্য কি কি করা যেতে পারে? কি বলবে? ম্যাম বা স্যার, প্রাক প্রাথমিক স্তরে যখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে তখন শিক্ষার্থীরা ভালোভাবে পেন্সিল ধরতে পারে না। ঠিক, এটা স্বাভাবিক বিষয়, কারণ একটা প্রাক প্রাথমিক স্তরের যে শিশু সে কিন্তু পেন্সিল ভালোভাবে ধরতে নাও পারে। এক্ষেত্রে আমি বাচ্চাদের গ্রিপিং পাওয়ার বাড়ানোর জন্য প্রথমে ফাইন মোটর স্কিলের ডেভেলপমেন্ট করতে পারি, যেটা তোমরা ডিএলএডে শিখেছো, ফাইন মোটর ডেভেলপমেন্ট, গ্রোস মোটর ডেভেলপমেন্ট। ওকে, সেক্ষেত্রে কোনো জিনিসকে আঙুলের সাহায্যে বল ধরা, একটি বড় গামলা থেকে জল তুলে নিলে ছোটো বাটিতে ভরা, কাগজ ছিঁড়ে ছিঁড়ে কলাজের কাজ করা, ওয়াটার ট্রেসিং, স্যান্ড ট্রেসিং, আঙুলের সাহায্যে লাইন ড্রেসিং, এগুলো কিন্তু খেলার ছলে কী করতে হবে? তাদেরকে শেখাতে হবে এবং একটা আনন্দ পরিবেশের মধ্যে তাদেরকে এই পাঠদানগুলো বা এইভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে। এই ছোটো ছোটো কাগজগুলোকে শেখাতে হবে যাতে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে, আঙুলের সাহায্যে দক্ষতাপূর্ণভাবে কাজগুলো করতে পারবে। তখন পেন্সিল কীভাবে ধরতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিলে তারা বারবার অনুশীলনের মাধ্যমে এই পেন্সিল ধরাটাও শিখে যাবে। অর্থাৎ তুমি বিভিন্নভাবে তাদেরকে পেন্সিল ধরার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে, বিভিন্ন যে এক্সট্রা বা কোকারিকুলাম রয়েছে সেগুলোর মাধ্যমে তুমি তাদেরকে এই ধরনের শিক্ষা দিয়ে তাদেরকে বিভিন্ন দিক থেকে দক্ষ করতে পারবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি না, আপনার বিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী আছে যারা অন্য শিক্ষার্থীদের নামে সবসময় নালিশ করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো দেখো,
শিশু অবস্থায় কিন্তু এই ধরনের কিন্তু বিভিন্ন নালিশ অভিযোগ কিন্তু তোমার কাছে অবশ্যই, তুমি যখন একজন শিক্ষক বা শিক্ষিকা হবে, বিদ্যালয়ে যাবে, তখন এই ধরনের কিন্তু সমস্যার সম্মুখীন তুমি হবে। তো এক্ষেত্রে তুমি কীভাবে এই প্রশ্ন উত্তরটা দেবে? না, ম্যাম বা স্যার, আমি প্রথমেই তাদের নালিশগুলো শুনবো এবং বোঝার চেষ্টা করব যে নালিশের উপযুক্ত কারণ আছে কি না। যদি নালিশের উপযুক্ত কারণ থাকে তাহলে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আর যদি নালিশের উপযুক্ত কারণ না থাকে, সেটা আমি বুঝতে পারি, তাহলে তাদের নালিশ করার খারাপ দিকগুলো তুলে ধরবো। অর্থাৎ এইসব যে বিভিন্নভাবে যে মিথ্যা যদি কোনো নালিশ জানানো হয়, সেটাও কিন্তু তাদের সামনে তুলে ধরবো। আর বোঝাবো যে তোমরা সবাই বন্ধু, সবার সাথে মিলেমিশে চলবে। এভাবে সহবত শিক্ষা দেব, এভাবে তাদেরকে শিক্ষা দেব এবং নৈতিক পথে চলারও কিন্তু কথা বলবো বা তাদের কাছে উপস্থাপন করব। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে ক্লাস অ্যাটেন্ড করার আগে লেসন প্ল্যান করার প্রয়োজনীয়তা আছে কি, তা বিবেচনা করে বলুন। না, কী বলবো উত্তর? হ্যাঁ। কারণ কি ম্যাম, অবশ্যই ক্লাসে যাওয়ার আগে লেসন প্ল্যান করার প্রয়োজনীয়তা আছে। পূর্ব পরিকল্পনা না থাকলে কোনো কাজে সাফল্য অর্জন করা যায় না। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন কাজে পরিকল্পনা গ্রহণ করা অপরিহার্য। শিক্ষাক্ষেত্রে পরিকল্পনা গ্রহণের গুরুত্ব আরও বেশি, কারণ শিক্ষাদান কার্যে শিক্ষককে শিক্ষার্থীদের মন মানসিকতা, রুচি, আগ্রহ, শিক্ষণীয় বিষয়, শিক্ষাদান কৌশল, শিক্ষা উপকরণ এসবের দিকে লক্ষ্য রেখে পাঠ পরিকল্পনা করতে হয়, যাতে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ ঘটে ও শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি বাস্তবায়িত হয়। তাই আমরা কি করি? তাই বলবে, আমরা ডিএলএড করার সময় লেসন প্ল্যান করে নিজেই পড়াতে গেছি, যাতে শিক্ষার্থীর সমস্ত লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয় ও সর্বাঙ্গীন বিকাশও তাদের মধ্যে ঘটে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষার কথা প্রথম কে বলেন? এটা বলবে রুশো। কি বলবে? প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলেন রুশো। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, যে চাকরি ক্ষেত্রে রিজার্ভেশন সম্পর্কে আপনার মতামত কী? না স্যার বা ম্যাম, আমি মনে করি আমাদের সংবিধানে সংরক্ষণকে খুব ভালোভাবে বর্ণনা করে গুরুত্ব দেওয়া আছে, যেখানে আমাদের ভারতে চাকরি ক্ষেত্রে সংরক্ষণ কতটা জরুরি তা বোঝা যায়। সমস্ত স্তরে মানুষকে সঙ্গে নিয়ে দেশকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে চাকরি ও অন্যান্য ক্ষেত্রে সংরক্ষণকে আমি সমর্থন করি বলে জানাচ্ছি। ওকে, তো এইভাবে কিন্তু সংবিধানের মধ্যে যে বিষয়টা রয়েছে চাকরির যে সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন যে কাস্টগুলো, সেগুলো সম্পর্কে তোমাকে বুঝিয়ে যথোপযুক্ত সঠিক উত্তর কিন্তু তোমাকে তাদের সামনে প্রেরণ করতে হবে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, যে বাচ্চারা রোজ স্কুলে আসতে আগ্রহী হয়, এ বিষয়ে আপনি কী কী পদক্ষেপ নেবেন? যদি বাচ্চারা বলছে স্কুলে কীভাবে আগ্রহী হবে আসার জন্য, তা সেক্ষেত্রে আপনার পদক্ষেপ কী হবে বা আপনি কি করবেন? একমাত্র আনন্দমুখর, ভয় ডরহীন শিক্ষা প্রতিষ্ঠান এবং পাঠদান আমার বাচ্চাদের, এটা আমার হবে, ঠিক আছে, আমার বাচ্চাদের স্কুলমুখী করে তুলবেন। নানা রকম গল্পের ছলে পড়াশোনা, নাটক করে বাংলা গল্প দেখা দলবদ্ধ হয়ে খেলা পরিবেশ, এই তারা কি করে এখানে পরিবেশ বিজ্ঞানের সম্পর্কে জানবে, এগুলোই তাদের রোজ স্কুলে আসার একটা কারণ হয়ে উঠবে। অর্থাৎ হাতে কলমে শিক্ষা, বিভিন্ন যে কো কারিকুলাম অ্যাক্টিভিটি রয়েছে, তারপরে বাস্তব জগতের যে সমস্ত বিষয়গুলো শিশু শিক্ষার্থীরা জানে, সেই সমস্ত উদাহরণের মাধ্যমে তাদেরকে সঠিকভাবে সঠিক পরিকল্পনা মাফিক তাদেরকে পাঠদান করলে তারা অবশ্যই কিন্তু বিদ্যালয়ে আসার অভিমুখী হবে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, যে আপনার বিদ্যালয়ে একটি মেয়ে নিয়মিত হিজাব পরে এলে আপনার কর্তব্য কী হবে? এটা কিন্তু খুবই একটা ভাইটাল পয়েন্ট। আপনার বিদ্যালয়ে কোনো একটি মেয়ে নিয়মিত হিজাব পরে আসে, অর্থাৎ মুসলিমদের যে হিজাব পরে, তো হিজাব পরে আসলে আপনি কী করুন এখান থেকে? না স্যার, এ বিষয়ে আমি প্রধান শিক্ষক মহাশয়কে জানাবো এবং প্রয়োজন হলে ছাত্রীটি অভিভাবকের সঙ্গে কথা বলব। কোনো রকম ধর্মীয় অনুশাসন যেন ওর শিক্ষার পথে বাধা না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে কিন্তু লক্ষ্য রাখবো। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু আমরা জানি যে বিদ্যালয়ে যে শিক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো যে জাতিগত যে বিদ্বেষটা, সেটা যেন তাদের মধ্যে বা শিশু শিক্ষার্থীর মধ্যে না তৈরি হয়, এই জন্য বিভিন্নভাবে তাদেরকে এবং তাদের পরিবারকে বোঝানো, যাতে করে এই ধরনের কোনো ধর্মীয় বিষয়গুলো যেন না আসে শ্রেণীকক্ষের বা বিদ্যালয়ের মধ্যে। তো
এই ছিল মোট তোমাদের আজকে 12টি প্রশ্ন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। সাথে সাথে বলবো ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই একটা সাবস্ক্রাইব তোমার করা অবশ্যই দরকার, কারণ তোমরা সকলেই 2022 টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তাই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই তোমার করা দরকার বা কর্তব্য। যাই হোক, এই ছিল মূল বিষয়, আর বিশেষ কিছু বলছি না। তো এরপর নেক্সট ক্লাস কী হবে সেটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, বা ক্লাস করালেই বুঝতে পারবে। তাই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঠিক সময়ে সঠিকভাবে পৌঁছে যায়। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।